আজকের পর্বটা আপনাদের সামনে শুরু করতে যাব এমন সময় হঠাৎ করেই আনন্দবাজার অনলাইন ডিজিটালের একটি সংবাদ চোখে পড়ল। আসুন সেটা দেখিয়েই শুরু করি। চিকিৎসক দিবস উপলক্ষে সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। যাই হোক, আপনারা জানেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে জামাই ষষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন দিনে কোথাও অর্ধ দিবস, কোথাও পূর্ণ দিবস, বিভিন্ন রকমের ছুটি ঘোষণা করেছেন। এবং কেন এই খবরটা আপনাদের দেখিয়ে শুরু করলাম, হঠাৎ করে মনে পড়ে গেল যে বামফ্রন্টের সময় আপনাদের মনে থাকবে কথায় কথায় বন্ধ ডাকা হতো এবং একেবারেই রাজ্য জুড়ে অচল করে দেওয়া হতো, বিভিন্ন প্রতিবাদ জানিয়ে বন্ধ ডাকা হতো। তবে সেই সময় বিরোধী নেত্রী বলেছিলেন যে আমরা বন্ধে বিশ্বাস নই, তার কারণ এখানে কর্মদিবস নষ্ট হয়, এতগুলো মানুষের রুজি রোজগার নষ্ট হয়ে যায়। আর সেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর নিশ্চিতভাবে বন্ধকে তারা সেই অর্থে সাপোর্ট না করলেও তারা অল্টারনেটিভ খুঁজে বার করে দিয়েছেন। আপনারা দেখবেন প্রায়শই দেখতে পারবেন যে মুখ্যমন্ত্রী কোনো না কোনোভাবে নতুন নতুন ছুটি আবিষ্কার করেন, কখনো অর্ধ দিবস, কখনো পূর্ণ দিবস। তিনি বন্ধকে আটকে দিয়েছেন কিন্তু সরকারি বন্ধ ঘোষণা করে দিয়েছেন। আপনারা হয়তো অনেকে মনে রাখতে পারবেন যে মুখ্যমন্ত্রী বন্ধের তীব্র সমালোচক, তার দপ্তর, তার নেতৃত্বে একেবারে দিনের পর দিন বিভিন্ন ক্ষেত্রে দেখবেন সেগুলো কতটা গুরুত্বপূর্ণ আপনারাও বুঝতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে কোথাও অর্ধ, কোথাও পূর্ণ দিবস রাজ্য সরকারি কর্মচারীদের একেবারে ছুটি ঘোষণা করে দেওয়া হচ্ছে। যাই হোক, ওই যেমন সকালের পর্বেই বলেছিলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন টেবিল আর টুল নিয়ে এসে চপ আর ঘুগনির ব্যবসা করতে। আবার সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার রাজ্যের পুলিশ প্রশাসনকে দিয়ে একেবারেই বুলডোজার চালাচ্ছেন, যারা রাস্তার ধারে খাবার বিক্রি করছেন তাদের অস্থায়ী কাঠামোগুলো ভেঙে দিচ্ছেন। ঠিক তেমনিভাবেই বন্ধের তীব্র সমালোচনা করা মুখ্যমন্ত্রী বিভিন্ন উপায়ে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির পর ছুটি ঘোষণা করে যাচ্ছেন। যাই হোক, আজকের পর্বের বিষয় এটা না, আজকে অন্য কোনো বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে স্পিকার নির্বাচন। আপনারা জানেন গতকাল স্পিকার নির্বাচিত হয়ে গিয়েছে ওম বিড়লা, দ্বিতীয়বারের জন্য তিনি আবার স্পিকার মনোনীত হয়েছেন। সেই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে দেওয়া হয়নি, সেটা আজকের পর্বে আপনাদের সামনে দেব। এবং আপনাদের বলতে চাইবো যে এই তাবেদারি করতে করতে আমাদের সংবাদপত্রগুলোর মান এতটা তলানিতে এসে গেছে, আজকের এই পর্বটা শুনলে আপনারা হয়তো উপলব্ধি করতে পারবেন কেন এই কথা বলছি আপনাদের সামনে। আসুন পরপর কয়েকটি আনন্দবাজার অনলাইন ডিজিটালের কি খবর প্রকাশ হয়েছিল সেটা আপনাদের দেখাই। 25শে জুন অর্থাৎ স্পিকার নির্বাচনের আগের দিন আনন্দবাজার পত্রিকা লিখছে, স্পিকার নির্বাচনে একতরফা সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, ক্ষুব্ধ তৃণমূল বৈঠকে বসছে, কথা হবে মমতার সঙ্গে। আপনারা যখন এই সংবাদগুলো দেখবেন তখন ছবিগুলো একটু লক্ষ্য রাখবেন যে কেমন কেমন ছবি দেওয়া হয়েছে। এগুলো কিন্তু সব ফাইল চিত্র। আনন্দবাজার যখন যেমনটা মনে করেন, কখনো গম্ভীর ছবি, কখনো হাসির ছবি, কখনো দুঃখের ছবি, কখনো কান্নার ছবি, নিজেদের মর্জি মতো সেই ছবিগুলো কিন্তু লাগিয়ে দেয়। এবার এই খবরে দেখুন ছবিগুলো লক্ষ্য রাখুন, ছবিগুলোর এক্সপ্রেশনগুলো একটু দেখুন, একটু রাগি রাগি দুজনেরই। এবং এখানে বলা হয়েছে স্পিকার নির্বাচনে কংগ্রেস একতরফা সিদ্ধান্ত নিয়েছে, তৃণমূল কংগ্রেস বেজায় চটে গিয়েছে। এর পরবর্তী আসুন আপনাদের আরও একটা খবর দেখাই। তারপরে আনন্দবাজার অনলাইন ডিজিটাল একটি খবর করেছিলেন, আপনারা মুখের এক্সপ্রেশনগুলো লক্ষ্য রাখবেন। কি লেখা রয়েছে খবরে, স্পিকার পদে কংগ্রেসের প্রার্থীকেই সমর্থন তৃণমূলের, তবে বার্তা স্পষ্ট, জোটে দাদাগিরি নয়। এবার দেখুন মুখে একেবারে সবার হাসি হাসি ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় হাসছেন, রাহুল গান্ধীও হাসছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও হাসি হাসি ছবি। এবং আপনাদের যেমনটা বললাম, এই ছবিগুলো কিন্তু এনাদের প্রতিক্রিয়া নয় যে এই ঘটনার পর এনারা এরকম প্রতিক্রিয়া দিয়েছেন সেটা আনন্দবাজার ছেপেছে। আনন্দবাজার তাদের ফাইল থেকে তুলে যে ধরনের ছবি মন মতো ইচ্ছা সেই ছবিগুলো ব্যবহার করে মানুষকে বিক্রি করার চেষ্টা করে তাদের খবর। অর্থাৎ এই খবরের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছে আনন্দবাজার পত্রিকা যে সমস্ত প্রথমের যে খবর দেখালাম সমস্ত বিরোধ মিটে গিয়েছে, একেবারে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের দূরত্ব মিটে গিয়েছে। তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীকে সমর্থন করবে, এই ধরনের বক্তব্য কিন্তু চলে এসেছে সামনে এবং সকলেই খুশি, সকলেই হাসছেন। এইভাবে আপনাদের খাইয়ে দেওয়া হলো। এরপরে আসুন পরের আরও একটা খবর দেখাই আপনাদের, সবগুলোই কিন্তু কনসিকুয়েন্সটা মাথায় রাখবেন। এই খবরটা হচ্ছে স্পিকার হিসাবে ওম বিড়লা নির্বাচিত হয়ে যাওয়ার পর 26 তারিখ রাতে প্রকাশিত হয়েছে। সেখানে কি লেখা হচ্ছে, স্পিকার নির্বাচনে বিজেপি ভোটাভুটি করল না, সংখ্যা নেই বলে অভিষেক প্রশ্ন, ভিন্ন মত জানালো কংগ্রেস। অর্থাৎ এখানেও কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা দ্বন্দ্বের খবর ছাপা হয়েছে। যখন স্পিকার নির্বাচন কার্যত হয়ে গিয়েছে, ওম বিড়লা দ্বিতীয়বারের জন্য স্পিকার নির্বাচিত হয়েছে, তারপরে আনন্দবাজার পত্রিকা আবার সেই দ্বন্দ্বের খবর ছেপেছিল। মধ্যেখানে একটা খবর তারা ছেপে দিল,
নির্বাচনের আগেও দ্বন্দ্ব ছিল, নির্বাচনের পরেও দ্বন্দ্ব। মধ্যে আনন্দবাজার সুকৌশলে একটা খবর ছেপে দিল যে দুই পক্ষের মিলমিশ হয়ে গিয়েছে এবং সকলেই খুশি। রাহুল গান্ধীর তো মুখে হাসি ধরে না, মমতা বন্দ্যোপাধ্যায়ও হাসছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হাসছেন। এবং এইটাই কিন্তু আনন্দবাজার পত্রিকার আসল মোটিভ, যে দেশে কংগ্রেস আসবে আর রাজ্যে তৃণমূল কংগ্রেস আসবে। এটা যদি পরিস্থিতি কোনোভাবে আসে, এটাই কিন্তু আনন্দবাজার পত্রিকার একেবারে সুখের সংসার। যেটা তারা দেখতে চায় সেই পিকচারই তারা কিন্তু নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছেন। কিন্তু বাস্তবে কি হয়েছে আপনারা জানেন, এই সমস্ত তাবেদারি সংবাদ মাধ্যমগুলো যা খবর ছাপে তার সম্পূর্ণ বিপরীত হয়। আপনারা জানেন যে ভোটাভুটি হয়নি, ভোটাভুটি করাই হয়নি। আনন্দবাজার পত্রিকা লেখালেখি করছিল যে স্বাধীনতার পর থেকে এই প্রথম স্পিকার নির্বাচিত হতে চলেছে। কেন না বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই এবারে ভোটাভুটির মধ্যে দিয়ে স্বাধীনতার পর থেকে স্পিকার নির্বাচনে যেতে হচ্ছে বলে খবর খাইয়ে দেওয়া হলো। কিন্তু আদতে কি হয়েছে? আদতে ধ্বনি ভোটের মাধ্যমেই আরও একবার ওম বিড়লাকে স্পিকার হিসাবে নির্বাচিত করা হয়েছে, ধ্বনি ভোটের মাধ্যমে। অর্থাৎ ট্র্যাডিশনাল উপায়ে, যে উপায়ে বছরের পর বছর বা লোকসভা নির্বাচনের পরপরই স্পিকার নির্বাচন করা হয়, সেই ধ্বনি ভোটের মাধ্যমেই আরও একবার এক্ষেত্রেও স্পিকার নির্বাচন করা হয়েছে। অথচ আনন্দবাজার পত্রিকা প্রথম থেকেই বলে আসলো যে একেবারে নির্বাচন হবে, কংগ্রেসের প্রার্থী দেওয়া হয়েছে, কংগ্রেসের প্রার্থীকে তৃণমূল কংগ্রেস সাপোর্ট করবে কি করবে না তা নিয়ে বিভিন্ন দ্বন্দ্ব। রাহুল গান্ধী নাকি ফোন করিয়ে তৃণমূল কংগ্রেসকে কনভিন্স করে নিয়েছেন যে রাহুল গান্ধীদের দেওয়া প্রার্থীকে তৃণমূল কংগ্রেস সাপোর্ট করবে। ভোটাভুটিটাই হলো না। এমন সংবাদ মাধ্যম খবর ছেপে যেটা কোনো অস্তিত্ব নেই, ভোটাভুটিটাই হলো না। যেভাবে ট্র্যাডিশনালি নির্বাচন হয় স্পিকার, ঠিক সেই উপায়েই নির্বাচন হলো। অর্থাৎ তথাকথিত এই সংবাদ মাধ্যমের কাছে কোনো খবরই ছিল না। যাই হোক, আরো বিশ্লেষণে আসবো, তবে আপনাদের সামনে দেখাতে চাইবো যে স্পিকার ওম বিড়লা তিনি শপথ নিলেন দ্বিতীয়বারের জন্য। আবারও তিনি স্পিকার নির্বাচিত হয়েছেন ধ্বনি ভোটে জেতার পর। আপনাদের দেখাতে চাইবো তিনি শপথ নিলেন, সেই অংশটা দেখাই আপনাদের। मैं ओम बिरला जो लोकसभा का सदस्य निर्वाचित हुआ हूं, ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूं उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूंगा। দেখলেন বন্ধুরা, এবং প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে আবারও কিন্তু একটা দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। তার কারণ তৃণমূল কংগ্রেস দাবি করছে যে বিজেপির ভোটাভুটিতে যাওয়া উচিত ছিল, অর্থাৎ ডিভিশনে যাওয়া উচিত ছিল, কিন্তু বিজেপি সেই ডিভিশনে যায়নি বলে তৃণমূল কংগ্রেসের ক্ষোভ। অথচ কংগ্রেসের তরফ থেকে জয়রাম রমেশ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আমরা ডিভিশনের কোনো কথা বলিনি, তার কারণ স্পিকার নির্বাচনের সময় আমরা একেবারে সরকারকে সাপোর্ট করার চেষ্টা করেছি এবং স্পিকার নির্বাচনের সময় আমরা ডিভিশনের কথা বলিনি। অর্থাৎ সেই কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আরও একবার দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। সে যতই আনন্দবাজার চেষ্টা করুক না কেন হাসি হাসি মুখে ছবি দেওয়ার যে কোনো দ্বন্দ্ব নেই, তৃণমূল কংগ্রেস কংগ্রেস সকলেই মিলমিশ হয়ে গিয়েছে। যে ছবিটা আনন্দবাজার দেখতে চায়, মনের মধ্যে তাদের যে ছবিটা রয়েছে, যেটা তারা চায়, কিন্তু দুঃখের বিষয় তারা শত চেষ্টা করলেও সেই ছবিটা কোনোভাবেই হয়ে ওঠে না। তবে আপনাদের দেখাতে চাইব স্পিকার পদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পিকারকে কনগ্র্যাচুলেট করেন এবং তারপরেই লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীও কনগ্র্যাচুলেট করেন। সেই ভিডিওটা দেখুন আমাদের পর্দায়।
आपके चेयर है, आप संभालें प्लीज। बहुत बहुत शुक्रिया। শুনলেন এবং স্পিকার নির্বাচিত হয়ে যাওয়ার পর প্রত্যেকটি দলের প্রতিনিধিকে স্পিকার সময় দিয়েছিলেন তাদের বক্তব্য বলার জন্য। শুরু করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপরে কংগ্রেসের তরফ থেকে বক্তব্য রেখেছিলেন রাহুল গান্ধী এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বক্তব্য রেখেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের দাবি ছিল যেন নতুন স্পিকার তাদেরকে বলার সুযোগ দেন, হাউসের মধ্যে তাদেরও যেন সমান অধিকার থাকে, সেই নিয়েই বক্তব্য রেখেছেন, যেটা গণতন্ত্রের জন্য একেবারেই সুস্থ একটা আলোচনা। সেই আলোচনায় কিন্তু হয়েছে গতদিনে। তবে গতদিনে স্পিকার নির্বাচিত হওয়ার পরই একটা দারুণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভায় প্রথমেই একেবারে স্পিকার নির্বাচিত হয়ে যাওয়ার পর 1975 সালে ইন্দিরা গান্ধী যে এমার্জেন্সি 25শে জুন লাগু করেছিলেন তার নিন্দা প্রস্তাব আনা হয়েছিল গতকাল লোকসভায়, এবং স্পিকার পদে বসার কয়েক মিনিটের মধ্যেই লোকসভার স্পিকার সেই প্রস্তাব নিয়ে আসেন এবং সেই প্রস্তাব গৃহীত হয়। 1975 সালের 25শে জুন তদানীন্তন কংগ্রেসের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাষ্ট্রপতিকে সাইন করিয়ে যে জরুরি অবস্থার সৃষ্টি করেছিলেন, কার্যত গোটা ভারতবর্ষকে জেলের অন্তরালে বন্দি করে দিয়েছিলেন, সেটা একেবারে গণতন্ত্রের একটা কালো দিন হিসাবে উল্লেখ করা হলো গতদিনের লোকসভাতে। আপনাদের সেই ভিডিওটা দেখাতে চাইবো যেখানে স্পিকার পরিষ্কারভাবে বললেন যে 1975 সালের 25শে জুন গণতন্ত্রের এক কালো অধ্যায়, কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে আমাদের ইতিহাসে। দেখুন সেই ভিডিও। ये सदन 1975 में देश में आपातकाल इमरजेंसी लगाने के निर्णय की कड़े शब्दों में निंदा करता है। इसके साथ ही हम उन सभी लोगों की संकल्प शक्ति की सराहना करते हैं जिन्होंने इमरजेंसी का पुनर्जुड़ो विरोध किया, अभूतपूर्व संघर्ष किया और भारत के लोकतंत्र की रक्षा का दायित्व निभाया। भारत के इतिहास में 25 जून 1975 के उस दिन को हम हमेशा काले अध्याय के रूप में जाना जाएगा। इस दिन तत्कालीन प्रधानमंत्री श्रीमती इंदिरा गांधी ने देश में इमरजेंसी लगाई और बाबा साहब अम्बेडकर द्वारा निर्मित संविधान पर प्रचंड प्रहार किया था। भारत की पहचान पूरी दुनिया में लोकतंत्र की जननी के तौर पर है। भारत में हमेशा लोकतांत्रिक मूल्यों और वाद संवाद का समर्थन हुआ, हमेशा लोकतांत्रिक मूल्यों की सुरक्षा की, उन्हें हमेशा प्रोत्साहित किया गया। ऐसे भारत पर श्रीमती इंदिरा गांधी द्वारा तानाशाही थोप दी गई, भारत के लोकतांत्रिक मूल्यों को कुचला गया और अभिव्यक्ति की आज़ादी का गला घोटा गया। শুনলেন বন্ধুরা, এটা আপনাদের শোনানোর কারণ হলো এবারে আমার যেটুকু নিজস্ব মতামত যে মোদি 1.0 মোদি 2.0 যা গভর্নমেন্ট আপনারা দেখেছেন তার থেকেও কড়া গভর্নমেন্ট হতে চলেছে এই মোদি 3.0। প্রথম দিন থেকেই যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ বা অ্যাগ্রেসিভ বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে, তাতে করে বিগত দুটি টার্মের যে লোকসভা অধিবেশন হয়েছিল তার থেকেও কিন্তু বেশ চমকপ্রদ লোকসভা অধিবেশন হতে চলেছে এই থার্ড টার্মে, এবং কোথাও বিরোধীদের অমূলক কোনো দাবিকে কোনো জায়গা দেবেন না এমনটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে প্রথম দিন থেকেই নেওয়া সিদ্ধান্তে। সর্বশেষ একটি বক্তব্য বলে আজকের পর্বটা শেষ করব। আপনারা জানেন যে কংগ্রেসের ওভারসিজ বা বিদেশের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার নাম হচ্ছে শ্যাম পিত্রদা। সেই শ্যাম পিত্রদা নির্বাচনের আগে একটা বিতর্কিত বক্তব্য বলেছিলেন, আপনারা অনেকেই শুনেছিলেন, আমাদের চ্যানেল থেকে শুনিয়েছিলাম। তিনি একটা অদ্ভুত বক্তব্য বলেছিলেন। তিনি বলেছিলেন এই রকমই অনেকটা যে ভারতের উত্তরে যারা থাকে তাদেরকে অনেকটা চাইনিজদের মতো দেখতে, যারা ভারতের দক্ষিণে থাকে তাদেরকে অনেকটা আফ্রিকানদের মতো দেখতে, এই ধরনের বর্ণ বিদ্বেষমূলক বক্তব্য বলেছিলেন, যা নিয়ে একেবারেই তোলপাড় হয়ে গিয়েছিল। কংগ্রেস কি করেছিলেন জানেন? কংগ্রেস তখন নির্বাচনের আগে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি প্রকাশের জন্য ওই শ্যাম পিত্রদাকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। ওভারসিজ অর্থাৎ বিদেশের চেয়ারম্যান, কিন্তু দেশের নয়, বিদেশের চেয়ারম্যানের পদ থেকে শ্যাম পিত্রদাকে রাতারাতি সরিয়ে দিয়েছিলেন। এবং
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যখন সাংবাদিকরা এই প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন তখন প্রধানমন্ত্রী বলেছিলেন এগুলো হচ্ছে আই ওয়াশ, আপনারা দেখবেন নির্বাচন মিটে যাবে, আবার শ্যাম পিত্রদাকে ফিরিয়ে আনবে কংগ্রেস। এটাতে নিয়ে অবাক হবেন না, আর এটা নিয়ে কিন্তু আপনারা আলোচনা করারও দরকার নেই। আর প্রধানমন্ত্রী যা বলেছিলেন এক্স্যাক্টলি সেম ঘটনাই ঘটলো। অল ইন্ডিয়া কংগ্রেসের তরফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আরও একবার লেখা হয়েছে, আপনাদের পড়ে শোনাচ্ছি। অনারেবল কংগ্রেস প্রেসিডেন্ট হ্যাজ reappointed Sri Sham Pitroda as chairman of Indian Overseas Congress with immediate effect। অর্থাৎ বলা হয়েছে মল্লিকার্জুন খাড়গে আরও একবার ওভারসিজ কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে শ্যাম পিত্রোদাকে ইমিডিয়েট এফেক্ট থেকে তাকে ক্ষমতায় নিয়ে আসলেন। ভাবুন, একেবারে মানুষকে বোকা বানানোর যেন কারখানা। নির্বাচনের আগে এই ধরনের বর্ণবিদ্বেষীর মতো সাংঘাতিক মন্তব্য করেছিল বলে ইমিডিয়েট অ্যাকশন নিয়ে সরিয়ে দিলেন, আর নির্বাচন মিটতেই সঙ্গে সঙ্গে তাকে আবার ঠিক এই একই জায়গায় ফিরিয়ে আনলেন যেখান থেকে তাকে বিতাড়িত করেছিলেন। এই হচ্ছে তো কংগ্রেসের অবস্থা, মানুষকে শুধুমাত্র এই বোকা বানিয়ে রাখা সাময়িক কারণে। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখেছেন এই নির্বাচনে কংগ্রেস মাসে মাসে 7,000 না 8,000 টাকা করে দেবে বা বছরে 1 লাখ টাকা মেয়েদের দেবে বলে ভোট কুড়িয়েছিল। তারপরেই কংগ্রেসের বিভিন্ন দপ্তরে সাধারণ মহিলাদের ভিড়, যে আপনারা গ্যারেন্টি কার্ড বলেছিলেন দিন, এবার আমাদের টাকা দিন, কিন্তু কংগ্রেসের তরফ থেকে আর 1 টাকাও দেওয়া হয়নি। এইভাবে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্রমাগত মানুষকে বোকা বানিয়ে তাদের ভোট আদায় করা হয়েছে, এবং ভোট মিটলেই কিন্তু তাদের আসল রূপটা বারবার বেরিয়ে এসেছে। এই শ্যাম পিত্রোদার মতো ঘটনা আপনাদের চোখের সামনে প্রমাণ করলাম। যাই হোক, তবে আনন্দবাজার পত্রিকার কাছে কিন্তু এই খবরগুলো পাবেন না। কোথাও কি লিখবেন আনন্দবাজার পত্রিকা যে শ্যাম পিত্রোদাকে সরিয়ে দেওয়া হয়েছিল নির্বাচনের আগে, আবার ভোট মিটতেই শ্যাম পিত্রোদাকে ফিরিয়ে আনলো কংগ্রেস? আনন্দবাজার পত্রিকাতে সম্ভবত এই ধরনের খবরগুলো আপনারা পাবেন না। তার কারণ তারা দেখতে চায় যে কেন্দ্রে রাহুল গান্ধী হাসছেন আর রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হাসছেন। এই ছবিটা যেটা আপনাদের প্রথমে দেখিয়ে শুরু করলাম, এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার মনের ছবি। এই ছবিটা থেকে আনন্দবাজার পত্রিকা কিছুতেই বেরোতে পারবে না। তাই ওনাদের কাছে এই সমস্ত নিরপেক্ষ খবরগুলো এক্সপেক্ট করবেন না। সেই কারণেই বোধহয় আপনারা অনেকেই আমাদের মতো ছোট ইউটিউবারদের ভরসা রাখেন যে সঠিক খবরগুলো যেগুলো আপনারা মিডিয়াতে পাবেন না সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি। যাই হোক, আপনাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, এবং আমাদের এনকারেজ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের এনকারেজ করতে থাকুন। এখনকার মতো এখানেই শেষ করলাম।